স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আমরা WBT এর টেস্ট পেপারের অঙ্ক করছিলাম। সেখানে আমরা ফার্স্ট কোশ্চেন পেপার সেট যেটা রয়েছে হুগলি ডিস্ট্রিক্টের কোশ্চেন করছিলাম। তো আমরা মার্কস 2 এবং MCQ আগের ভিডিওতে করেছি। আজকে সেই কথা মতো আমরা মার্কস 4 এর অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করব। এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো আজকে ক্লাস শুরু করি। একদম প্রথম অঙ্ক যেটা দেখো 2 এর 1 নম্বর অঙ্ক, এটা আমরা করছি 2 এর 1 নম্বর অঙ্ক। বলছে এফ ম্যাপস n টু n ন্যাচারাল নাম্বার, যেখানে অর্থাৎ n এর ভ্যালু 0 থেকে 1 থেকে শুরু হয়ে ইনফিনিটি পর্যন্ত আছে। তো ফাংশনটা কীরকম আছে, এফ অফ n ইকুয়াল টু n মাইনাস 1 টু দি পাওয়ার n। আমাদের দেখাতে হবে এটা একটি এক উপরিচিত্রণ। তো এই ফাংশনটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। দেখো এফ অফ n ইকুয়াল টু n মাইনাস 1 যখন n যুগ্ম সংখ্যা, তাই তো? কারণ -1 এর পাওয়ার যদি যুগ্ম হয় তাহলে সেটা +1 হয়ে যাবে, তাহলে সামনের মাইনাসের জন্য মাইনাস। আবার এফ অফ n ইকুয়াল টু n প্লাস 1 যখন n অযুগ্ম, তাই তো? তার মানে অযুগ্ম হলে এই -1 টু দি পাওয়ার অযুগ্ম কোনো সংখ্যা হলে -1 হবে, সেই মাইনাস মাইনাস +1 হয়ে যাবে। তো এবার দেখো আমাদের এক চিত্রণ দেখাতে গেলে প্রথম কি দেখাতে হয়, যে দুটো নাম্বার আমরা নিই, যেটা x এবং y, মানে আমরা এই দুটো আলাদা আলাদা করে দেখব যে x নট x ও y belongs to n। ঠিক আছে, আমরা দুটো নাম্বার নিলাম। এবার এই এক্স ওয়াইগুলো কীরকম, প্রথম আমরা দুটো ভাগে ভাগ করছি। যখন এক্স ও ওয়াই উভয় যুগ্ম এবং এক্স নট ইকুয়াল টু ওয়াই। এবার এক চিত্রণ দেখাতে গেলে আমাদের তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে, এক্স মাইনাস 1, এফ অফ ওয়াই ইকুয়াল টু হয়ে যাচ্ছে ওয়াই মাইনাস 1। যেহেতু এক্স নট ইকুয়াল টু ওয়াই, অতএব আমরা পেয়ে যাচ্ছি এফ অফ এক্স নট ইকুয়াল টু এফ অফ ওয়াই, তাই তো? কারণ 1 কেটে যাচ্ছে, এক্স নট ইকুয়াল টু যেহেতু ওয়াই, তাহলে এফ অফ এক্স। আবার একই রকমভাবে যখন এক্স ও ওয়াই উভয় অযুগ্ম এবং এক্স নট ইকুয়াল টু ওয়াই যদি হয়, তাহলে আবার দেখো এফ অফ এক্স ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে, এফ অফ এক্স ইকুয়াল টু অযুগ্ম যেহেতু এক্স প্লাস 1 হবে, আর এফ অফ ওয়াই ইকুয়াল টু হবে ওয়াই প্লাস 1। অতএব আবার যেহেতু এক্স আর ওয়াই নট ইকুয়াল তাহলে এফ অফ এক্স নট ইকুয়াল টু এফ অফ ওয়াই হয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ আমরা এখানে কি করব, বা আমরা অন্যভাবে দেখাতে পারি যে যেহেতু আমাদের দেখানোর কথা কি এক্স নট ইকুয়াল টু ওয়াই, আমরা ধরে নেব এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই, কিন্তু সেই ক্ষেত্রে এক্স মাইনাস 1 ইকুয়াল টু ওয়াই মাইনাস 1, আমরা পাচ্ছি কি এক্স ইকুয়াল টু ওয়াই পেয়ে যাচ্ছি, কিন্তু আমরা ধরে নিয়েছিলাম এক্স নট ইকুয়াল টু ওয়াই। তার মানে এক্স ওয়াই উভয় অযুগ্ম হলে এইটা আমাদের হোল্ড করছে না, অর্থাৎ এফ অফ এক্স নট ইকুয়াল টু ওয়াই হলে এফ অফ এক্স আর এফ অফ ওয়াইটাও নট ইকুয়াল হবে। একই রকমভাবে এটাও দেখতে পারি। এবার তোমাদের মনে আসতে পারে যদি একটা অযুগ্ম একটা যুগ্ম হয় তাহলে কি হবে, যখন এক্স যুগ্ম এবং ওয়াই অযুগ্ম, তখন কি হচ্ছে, যেহেতু যুগ্ম আর একটা যুগ্ম একটা অযুগ্ম, তাহলে তো এটা ইকুয়াল হচ্ছেই না। তাহলে এফ অফ এক্স সেই ক্ষেত্রে কী হয়ে যাবে, দেখো এফ অফ এক্স হয়ে যাচ্ছে এক্স যেহেতু যুগ্ম, তাহলে এক্স মাইনাস 1 কি অযুগ্ম। আবার এফ অফ ওয়াই সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, ওয়াই যেহেতু অযুগ্ম তাহলে ওয়াই প্লাস 1 হবে,
সরি হ্যাঁ ওয়াই প্লাস ওয়ান, কিন্তু ওয়াই তো অযুগ্ম, তাহলে এটা হয়ে যাচ্ছে যুগ্ম। তাহলে এক্ষেত্রে এফ অফ এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে এক্স মাইনাস ওয়ান অযুগ্ম সংখ্যা, এক্স যুগ্ম হলে এফ অফ এক্স হয়ে যাচ্ছে অযুগ্ম, আর ওয়াই যদি অযুগ্ম হয় তাহলে এফ অফ এক্স হয়ে যাচ্ছে যুগ্ম। অর্থাৎ যদি দুটো যুগ্ম অযুগ্ম হয় তাহলে তাদের ফাংশনটা যে রেজাল্টটা বেরোবে সেটাও উল্টো হয়ে যাচ্ছে। অর্থাৎ এক্স যদি যুগ্ম নিই আমরা এটা পাচ্ছি এফ অফ এক্স পাচ্ছি অযুগ্ম, আর ওয়াই অযুগ্ম নিলে এটা পাচ্ছি যুগ্ম। তার মানে এক্স আর ওয়াই নট ইকুয়াল টু, অতএব এক্স নট ইকুয়াল টু ওয়াই হলে for all x y belongs to capital N, f of x not equal to f of y। তার মানে অতএব f maps n to n একটি এক এক চিত্রান, এক চিত্রান। ঠিক আছে, এবার দেখো আমরা উপরে চিত্রণ দেখানোর জন্য আমরা কি করব, আমরা এফ অফ ওয়ান এফ অফ টু এগুলো বের করছি। এফ অফ ওয়ান মানে কত হচ্ছে, দেখো এটা ওয়ান মাইনাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান, তাহলে হচ্ছে কত টু। আবার এফ অফ টু কত হচ্ছে, টু ইকুয়াল টু টু মাইনাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু, তার মানে হচ্ছে টু মাইনাস ওয়ান, তাহলে ওয়ান। এফ অফ থ্রি কত হচ্ছে, থ্রি মাইনাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার থ্রি, তার মানে এটা প্লাস হচ্ছে, তাহলে থ্রি সরি এটা মাইনাস ওয়ান হচ্ছে, মাইনাস মাইনাস প্লাস, এটা হচ্ছে ফোর। এফ অফ ফোর হচ্ছে দেখো ফোর মাইনাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর, তাহলে এটা হচ্ছে কত থ্রি। এরকম একই রকমভাবে এফ অফ ফাইভ হয়ে যাবে কত, এফ অফ ফাইভ হয়ে যাবে সিক্স, এফ অফ সিক্স হয়ে যাবে দেখো ফাইভ। তাহলে অর্থাৎ এফ ম্যাপস এন টু এন এর পাল্লা কি হচ্ছে, পাল্লা ইকুয়াল টু হচ্ছে আমাদের এফ অফ ওয়ান এফ অফ টু এফ অফ থ্রি, এগুলো দিয়েই তো পাল্লা হয়, এফ অফ ফোর এফ অফ ফাইভ এফ অফ সিক্স, এরকম করে চলছে। তাহলে এই পাল্লাটা ইকুয়াল টু এফ অফ ওয়ান ইকুয়াল টু কত হচ্ছে টু, এফ অফ টু কত হচ্ছে ওয়ান, এফ অফ থ্রি কত হচ্ছে ফোর, এটা থ্রি, এটা হচ্ছে সিক্স ফাইভ। তার মানে দেখো এই যেই সমস্ত ন্যাচারাল নাম্বারগুলোই কিন্তু আমাদের এখানে আসছে, অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় এরকম করে আসছে। তাহলে এইটা ইকুয়াল টু আমরা লিখতে পারি পুরো এনটাকে, অর্থাৎ পাল্লা সমান সমান উপ অঞ্চল হয়ে যাচ্ছে। যেহেতু পাল্লা ইকুয়াল টু উপ অঞ্চল হয়ে যাচ্ছে, উপ অঞ্চল অর্থাৎ কি, এই উপ অঞ্চল মানে হলো কোডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টই পাল্লা অর্থাৎ রেঞ্জের মধ্যে পড়ছে, অর্থাৎ ইমেজ এর অপোজিট প্রি ইমেজ আমরা পাবো সেক্ষেত্রে। তাহলে অতএব এফ ম্যাপস এন টু এন একটি উপরিচিত্রান, একটি উপরিচিত্রান। ঠিক আছে, নেক্সট প্রবলেম যেটা দুই দাগের অঙ্ক, দেখো আমাদের প্রমাণ করতে বলেছে ট্যান ইনভার্স রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার রুট ওভার মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু পাই বাই ফোর প্লাস ওয়ান বাই টু কস ইনভার্স এক্স স্কোয়ার। তো এখানে আমাদের একদম সিম্পল, পুট এক্স স্কোয়ার ইকুয়াল টু কস টু থিটা, এক্স স্কোয়ারের জায়গায় যদি টু থিটা বসাই তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কী হয়, ওয়ান প্লাস কস টু থিটা, ওয়ান প্লাস কস টু থিটা মানে টু কস স্কোয়ার থিটা। একই রকম ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কি, ওয়ান মাইনাস কস টু থিটা ইকুয়াল টু টু সাইন স্কোয়ার থিটা। তো এবার যদি আমরা এখানে বসিয়ে দিই, অতএব ট্যান ইনভার্স ভেতরে কি হচ্ছে, এই রুটের মধ্যে থাকছে হলো তাহলে ওয়ান প্লাস কস টু থিটা প্লাস রুট ওভার ওয়ান মাইনাস কস টু থিটা বাই রুট ওভার ওয়ান প্লাস কস টু থিটা মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস কস টু থিটা ইকুয়াল টু, এটাকে আমরা লিখতে পারি ট্যান ইনভার্স কস টু থিটা মানে হলো টু কস স্কোয়ার থিটা, তাহলে রুট টু কস থিটা হবে শুধু, প্লাস রুট টু সাইন থিটা হবে
নিচে কি হবে √2 cos থিটা মাইনাস √2 sin থিটা। এবার কি হচ্ছে √2 কমন নিয়ে কেটে যাচ্ছে, থাকছে কি আমাদের ইকুয়াল টু tan ইনভার্স cos থিটা প্লাস sin থিটা, cos থিটা প্লাস sin থিটা বাই cos থিটা মাইনাস sin থিটা। তাহলে এই অবস্থায় আমাদের কি করতে হবে, উপরে নিচে আমরা cos থিটা দিয়ে ভাগ করে দেবো। তাহলে tan ইনভার্স আমাদের হয়ে যাবে এটা 1 প্লাস tan থিটা হয়ে যাবে sin থিটা বাই cos থিটার জন্য, আর এটা 1 মাইনাস tan থিটা হয়ে যাবে। তো এটা আমরা সরাসরি tan এর ফর্মুলা লিখতে পারি, অথবা তোমরা ভেঙে যদি করতে চাও এটাকে tan π/4 প্লাস tan থিটা 1 মাইনাস tan π/4 ইন্টু tan থিটা এরকম লিখতে পারি। তাহলে এটা tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan b, অর্থাৎ tan a প্লাস b এর সূত্র পড়ছে tan a মানে হলো π/4 প্লাস থিটা এর সূত্র পড়ছে। তাহলে tan আর tan কেটে যাচ্ছে, থাকছে শুধুমাত্র π/4 প্লাস থিটা, π/4 প্লাস থিটা। এবার থিটার জায়গায় মানটা আমরা বসিয়ে দিই π/4 প্লাস থিটা সমান সমান আমরা কি ধরেছিলাম এখানটায় x² ইকুয়াল টু cos 2 থিটা। তাহলে 2 থিটা ইকুয়াল টু cos ইনভার্স x² বা থিটা ইকুয়াল টু হয়ে যাবে cos ইনভার্স হাফ অফ cos ইনভার্স x²। তাহলে এই জায়গায় বসিয়ে দিই হাফ অফ cos ইনভার্স x²। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে দিয়েছিল। নেক্সট অঙ্ক দেখো, অঙ্কটা বেশ ভালো একটা অঙ্ক, 2 এর b এর 1 দাগের অঙ্ক। দুটো ম্যাট্রিক্স মানে একটা 2, এটা হলো কত 3x2 একটা ম্যাট্রিক্স আছে, 3x2 একটা ম্যাট্রিক্স, এটা হলো 3x3 ম্যাট্রিক্স। তার মানে বলছে এই 3x2 একটা ম্যাট্রিক্স এর সঙ্গে a মাল্টিপল করে আমরা একটা 3x3 পাচ্ছি। তাহলে এই a ম্যাট্রিক্সটা অবশ্যই 2x3 একটা ম্যাট্রিক্স হতে হবে, তাই তো? তাহলে এই 2 2 বাদ চলে গিয়ে 3 আর 3 থাকবে, তাই তো? এবার আমাদের a ম্যাট্রিক্সটাকে বের করতে হবে। আমরা a ম্যাট্রিক্সটাকে ধরে নিই একটা 2x3 একটা ম্যাট্রিক্স। তাহলে ধরে নিই a b c d e f, এটা আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে? তার মানে এই দুটো ম্যাট্রিক্সের গুণফল সমান সমান এইটা 2 -1 1 0 -3 4 ইন্টু a b c d e f ইকুয়াল টু এদিকে হলো -1 -8 -10 1 -2 -5 9 22 15। তাহলে এখানটা আমরা গুণ করে দিই। হ্যাঁ, তাহলে ম্যাট্রিক্সটাকে যদি গুণ করি তাহলে কত হবে দেখো, প্রথম এলিমেন্টটা হবে 2a - b d, এটা হলো ফার্স্ট এলিমেন্ট, ঠিক আছে? সেকেন্ড এলিমেন্ট কত হবে 2b - e, থার্ড এলিমেন্টটা কত হবে 2c প্লাস মাইনাস f, এটা হলো থার্ড এলিমেন্ট। একই রকমভাবে সেকেন্ড রোয়ের ফার্স্ট এলিমেন্ট হচ্ছে দেখো শুধু a, পরেরটা হচ্ছে b, পরেরটা হচ্ছে c। একই রকম নিচেরটা করি -3a প্লাস 4d, পরেরটা হলো -3b প্লাস 4e, তারপরেরটা হলো -3c প্লাস 4f ইকুয়াল টু আমাদের এই ম্যাট্রিক্সটা -1 -8 -10 1 -2 -5 9 22 15। তাহলে দেখো এখানটায়ও 9টা এলিমেন্ট, এখানটাও 9টা এলিমেন্ট, যেহেতু দুটো ম্যাট্রিক্স ইকুয়াল বলেছে তার মানে এলিমেন্ট টু এলিমেন্ট আমাদের ইকুয়াল। তাহলে একদম সিম্পলি a b c দেখো আমরা পেয়ে যাচ্ছি না, অতএব a ইকুয়াল টু কত বেরোচ্ছে 1, b ইকুয়াল টু কত বেরোচ্ছে -2, আর c ইকুয়াল টু হলো -5। এটা তো আমাদের বেরিয়ে গেল। এরপরে আমাদের ডি ই এফ বের করার জন্য হয় এই দুটোর মধ্যে বের করব অথবা এটার মধ্যে বের করব। এইটার থেকে যদি আমরা পাই 2a - d ইকুয়াল টু হলো কত -1, সেখান থেকে আমরা লিখতে পারি d ইকুয়াল টু হলো 2a + 1, তার মানে হলো 2 + 1 হলো 3, ঠিক আছে? একই রকমভাবে আমরা এখান থেকে লিখতে পারি 2b - e সমান সমান হলো কত -8, তাহলে e সমান সমান হলো 2b + 8,
বি মানে হলো তো -2 তাহলে -4 + 8 তাহলে হলো 4, তাহলে ই এর ভ্যালু বেরিয়ে গেল 4। একই রকম এফ এর জন্য 2c - f ইকুয়াল টু কত হবে -10, তাহলে f ইকুয়াল টু হচ্ছে 2c + 10, তাহলে 2c, c এর ভ্যালু -5, তাহলে 10 -10 + 10 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। এবার দেখো এই ডি ই এফ এদের ভ্যালুগুলো এবং এবিসি এর ভ্যালুগুলো যদি আমরা এখানে বসাই, মানে স্যাটিসফাই করছে কিনা দেখার জন্য, তাহলে এ এর ভ্যালু হলো 1 আর ডি এর ভ্যালু হলো 3, তাহলে -3 + 12, -3 + 12 হলো দেখো +9। পরেরটার ক্ষেত্রে -3 এটা হলো -6 + 16, ই এর ভ্যালু আমাদের বেরিয়েছে 4, তাহলে 4 যদি বেরিয়ে থাকে এখানটায়, তাহলে এটা হলো -6 আর 16 আর +6 মিলে হচ্ছে দেখো 22, পরেরটাও তাই। অতএব আমাদের ম্যাট্রিক্স ম্যাট্রিক্সটা কি হয়ে গেল, এবিসি হলো 1 -2 -5 আর ডিইএফ হলো 3 4 0, এই হয়ে গেল আমাদের এ ম্যাট্রিক্স। নেক্সট প্রবলেম দেখো, এটা হলো আমাদের বি এর 2 দাগের অঙ্ক, 2 দাগের এটা অথবা 2 দাগের 1 দাগের অথবা অঙ্কটা দেখো। 1 দাগের অথবা অঙ্কটা কি বলেছে, এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, আমাদের প্রমাণ করতে হবে a² = a ইনভার্স। তো আগে আমরা a² এর মানটা বের করার চেষ্টা করি। a² সমান দেখো হচ্ছে 1 - 1 1 2 - 1 0 1 0 0, এটা হলো a² ইন্টু মানে এটা হলো a, তাহলে a কে আমরা দুবার লিখি 1 2 - 1 0 1 0 0, তাহলে গুণ করে দিলে কত হচ্ছে দেখো, এটার সঙ্গে এটা গুণ করলে 1 - 2 1, তাহলে 0, পরেরটা আসছে -1 + 1 0 0 হচ্ছে, তারপরেরটা 1 এগুলো 0, তাহলে শুধু 1, তারপরটা 2 - 2 0, তাহলে 0, তারপরটা ক্ষেত্রে -2 + 1 তাহলে -1, পরেরটা ক্ষেত্রে আসছে 2 0 0, তাহলে 2, এটা আসছে 1 0 0, তাহলে 1, পরেরটা ক্ষেত্রে -1 0 0 -1, তারপরটা ক্ষেত্রে 1 0 0, তাহলে a² আসছে দেখো 0 0 1 0 -1 2 1 -1 1। এবার আমাদের a² = a ইনভার্স দেখাতে হবে, তার জন্য আমরা কি করতে চাইছি, a³ বের করতে চাইছি। a³ সমান কি, a² × a লিখতে পারি আমরা, তাহলে a² কত বেরোলো 0 0 1 0 -1 2 1 -1 1, এ কত এ হলো 1 -1 1 2 -1 0 1 0 0, এগুলোকে গুণ করে দেখো কত আসছে আমাদের, এটার সঙ্গে গুণ করলে এটার সঙ্গে 0 এটার সঙ্গে 0, এই 1 এর সঙ্গে 1, তাহলে শুধু 1, তারপর এটা 0 0 0, তারপর এটা 0 0 0, তারপর এটার সঙ্গে করলে 0, এখানে মাইনাস প্লাস, এটা এটার সঙ্গে পুরোটা করব, তাহলে 0 -2 + 2, এটা 0 আসবে, তারপর এটার সঙ্গে এটা করলে 0 +1 0, তারপর একটা ক্ষেত্রে 0 0 0, এটা অ্যাকচুয়ালি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে আসলো, তাহলে আই, তার মানে কি a² এর সঙ্গে a গুণ করার ফলে, অর্থাৎ a² × a ইকুয়াল টু বেরোলো i, তাই তো, তার মানে a² i কখন আসে, কোনো একটা ম্যাট্রিক্সের সঙ্গে যদি তার ইনভার্স ম্যাট্রিক্স গুণ করা হয় তাহলে সেটা i হয়ে যায়, অর্থাৎ a²টা a এর ইনভার্স না, দিস ইমপ্লাইজ a² = a ইনভার্স। ঠিক আছে, খুব ভালো অঙ্ক দিয়েছে একটা। নেক্সট প্রবলেম দেখো, বি এর 2 দাগের অঙ্ক, a ≠ p b ≠ q c ≠ r এবং এই ডিটারমিনেন্ট অংশ = 0 দেখানো আছে। আমাদের এই অংশটার মান বের করতে বলেছে। তো এইখান থেকে কি করব, আমরা ডিটারমিনেন্টের অংশটা দেখো, p b c a q c a b r, আমাদের টার্গেট হলো যতগুলো সম্ভব 0 নিয়ে আসা।
তো দেখো এটা ইকুয়াল টু 0 দেওয়া আছে, তো এটা থেকে আমরা এরকম লিখতে পারি, দিস ইমপ্লাইজ, এখানে যদি আমরা একটা রো অপারেশন করি, পি মাইনাস এ বি মাইনাস কিউ সি মাইনাস সি 0, তাহলে এ কিউ সি এ বি আর ইকুয়াল টু 0। এখানে আমরা কি করলাম, আর ওয়ান ড্যাশ ইকুয়াল টু আর ওয়ান মাইনাস আর টু। এবার এই আর টুর এইখানটাও দেখো একটা 0 আনা সম্ভব, তাহলে তার জন্য আমরা করছি দেখো, অর্থাৎ পি মাইনাস এ বি মাইনাস কিউ 0, এখান থেকে এটা বিয়োগ করলে 0, কিউ মাইনাস বি, এখানে সি মাইনাস আর, তাই তো, আর এখানে এ বি আর থাকছে ইকুয়াল টু 0। এখানে কি করলাম, আর টু ড্যাশ ইকুয়াল টু আর টু মাইনাস আর থ্রি। এবার দেখো আমরা যদি এই লাস্ট যে রোটা রয়েছে এই রোয়ের রেসপেক্টে বিস্তৃত করে দিই, অর্থাৎ আর থ্রি এর সাপেক্ষে বিস্তৃত করি, বিস্তৃত করি, কীরকম হবে, তাহলে এ ইন্টু কত হচ্ছে, এর সঙ্গে এইটা আর এইটা বাদ, তাহলে এইটা 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 এইটা, তাহলে এইটার সঙ্গে এইটা, বি মাইনাস কিউ ইন্টু সি মাইনাস আর, বাদ বাকিটা তো 0 হয়ে যাচ্ছে, মাইনাস। এবার এই বি এর সঙ্গে কি হচ্ছে দেখো, বি এর সঙ্গে যখন করব এইটা আর এইটা বাদ, তার মানে এইটার সঙ্গে এইটা আর এইটা তো 0 হচ্ছে, অর্থাৎ পি মাইনাস এ ইন্টু সি মাইনাস আর। এবার আসবে আমাদের এই আর এর সঙ্গে প্লাস আর ইন্টু কি আসছে দেখো, পি মাইনাস এ ইন্টু পি মাইনাস কিউ মাইনাস বি, পি মাইনাস এ ইন্টু কিউ মাইনাস বি ইকুয়াল টু 0 দেওয়া আছে। দেখো সবকটাকে যদি আমরা এই কিউ মাইনাস বি, এগুলোকে আমরা কিউ মাইনাস বিতে যদি পরিণত করার চেষ্টা করি, এইখানটা একটা কিউ মাইনাস বি হবে, এইখানটা একটা কিউ মাইনাস বি হবে। তো আমরা কি করব, এখান থেকে একটা মাইনাস যদি কমন নিই, তাহলে মাইনাস এ কিউ মাইনাস বি, এখান থেকে একটা মাইনাস কমন নিলে সি মাইনাস আর আছে, তাহলে আর মাইনাস সি হবে মাইনাস, এখানটায় একটা মাইনাস কমন যাবে, প্লাস হয়ে গেল পি মাইনাস এ, এটা হলো আর মাইনাস সি, আর এই দুটো ঠিকই আছে, আর পি মাইনাস এ বাই কিউ মাইনাস বি ইকুয়াল টু 0। এবার দেখো আমি সবকটাকে যদি পি মাইনাস এ কিউ মাইনাস বি ইন্টু আর মাইনাস সি দিয়ে ভাগ করে পাই, তাহলে সবকটার নিচে এর নিচে কি আসবে, এ বাই কিউ মাইনাস বি কেটে যাবে, আর মাইনাস সি কেটে যাবে, তাহলে পি মাইনাস এ নিচে আসবে, প্লাস বি বাই, এখানে পি মাইনাস এ আর মাইনাস সি কেটে যাবে, অর্থাৎ কিউ মাইনাস বি আসবে, প্লাস এখানে আর বাই, এখানটায় কত আসবে, আর মাইনাস সি ইকুয়াল টু 0। দেখো এই পোর্শনটা আমাদের চলে এসেছে, অর্থাৎ আমাদের শুধু এই দুটোকে চেঞ্জ করতে হবে। তো এই দুটোর সঙ্গে যদি আমরা এক করে যোগ করি, এ বাই পি মাইনাস এ প্লাস 1 প্লাস বি বাই কিউ মাইনাস বি প্লাস 1 প্লাস আর বাই আর মাইনাস সি, তাহলে এই পক্ষে আমরা 2 যোগ করেছি, এদিকেও 2 যোগ করতে হবে, তাহলে এখানটায় কত হয়ে যাবে, এ প্লাস পি মাইনাস এ বাই পি মাইনাস এ প্লাস বি প্লাস কিউ মাইনাস বি বাই কিউ মাইনাস বি প্লাস এখানে আর বাই আর মাইনাস সি ইকুয়াল টু 2 রয়েছে। তাহলে এইখানটা আমাদের হয়ে গেল এ কেটে যাচ্ছে, তাহলে পি বাই পি মাইনাস এ প্লাস এখানটাও বি কেটে যাচ্ছে, কিউ বাই কিউ মাইনাস বি প্লাস আর বাই আর মাইনাস সি ইকুয়াল টু 2। এই হলো আমাদের অ্যান্সার। দেখো এইটাই আমাদের জানতে চেয়েছিল, এটার মান বেরিয়ে গেল 2। নেক্সট প্রবলেম দেখো, ডিটারমিনেন্টের অঙ্ক। এটা আমাদের প্রমাণ করতে হবে এটা ইকুয়াল টু সাইন 2x প্লাস ওয়াই। এই অঙ্কটাও কিন্তু আমাদের বইয়ের অঙ্ক। তো লেফট হ্যান্ড সাইড থেকে যদি শুরু করি, তো লেফট হ্যান্ড সাইড আমাদের দেখো আমাদের সাইন 2x প্লাস ওয়াই আনতে হবে, অর্থাৎ x প্লাস ওয়াইগুলোকে কিন্তু আমাদের
রাখতে হবে। এই যে সাইন এক্স মাইনাস ওয়াই রয়েছে সেটাকে আমরা অমিট করার চেষ্টা করি, তাহলে এইটার সঙ্গে এইটা বিয়োগ করে দেবো। তাহলে এইটার সঙ্গে এটা বিয়োগ করলে এই মাইনাসটা এর সঙ্গে এসে প্লাস হয়ে যাবে। তাহলে 2 cos x প্লাস ওয়াই সাইন এক্স প্লাস ওয়াই মাইনাস কস এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। এবং এইটার সঙ্গে এটা বিয়োগ হয়ে গিয়ে এখানে হচ্ছে 0, এটা হচ্ছে cos এক্স মাইনাস ওয়াই সাইন এক্স মাইনাস ওয়াই। এখানে কী হবে, সাইন 2x মাইনাস সাইন 2y 0, আর এটা হলো সাইন 2y। তো এই জায়গাটা আমাদের সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্রে ফেলি। 2 cos x প্লাস ওয়াই সাইন এক্স প্লাস ওয়াই মাইনাস কস এক্স প্লাস ওয়াই। এবার এখানে সাইন সি মাইনাস সাইন ডি, এখানটা সেকেন্ড রোটা 0 cos এক্স মাইনাস ওয়াই থাকবে সাইন এক্স মাইনাস ওয়াই। তো সাইন সি মাইনাস সাইন ডি 2 cos সি প্লাস ডি বাই 2, তাহলে 2x প্লাস 2y বাই 2 করলে শুধু x প্লাস ওয়াই ইন্টু সাইন সি মাইনাস ডি অর্থাৎ x মাইনাস ওয়াই হবে সি মাইনাস ডি বাই 2, এখানে 0, এখানে সাইন 2y। এবার দেখো এই কলামটা থেকে 2 cos x প্লাস ওয়াই কমন যাচ্ছে, 2 cos x প্লাস ওয়াই কমন গেল, থাকলো কি এখানে 1, এটা 0, এখানটায় থাকছে 2x, এটা হয়ে গেছে সাইন এক্স মাইনাস ওয়াই। এখানটায় সাইন এক্স প্লাস ওয়াই, এটা cos এক্স মাইনাস ওয়াই, এটা 0, এটা মাইনাস cos এক্স প্লাস ওয়াই সাইন এক্স মাইনাস ওয়াই সাইন 2y। এবার আমরা বিস্তৃত করে দিই, হ্যাঁ, এই যে এই কলামটার রেসপেক্টে। তো ইকুয়াল টু কী হবে এখানটায় দেখি, 2 cos এক্স প্লাস ওয়াই, এটা থাকছে বাইরে, ইন্টু এই 1 এর রেসপেক্টে যখন ভাঙছি তাহলে এইটা আর এইটা গুণ থাকবে, cos এক্স মাইনাস ওয়াই ইন্টু সাইন 2y, এটা থাকছে 1 এর সঙ্গে, তারপর এটা 0, কিছু থাকবে না, তারপর এটা শুধু সাইন ওয়াই প্লাস সাইন এক্স মাইনাস ওয়াই, এর সঙ্গে গুণ থাকবে কি, তাহলে এর সঙ্গে গুণ থাকবে হলো এইটা আর এইটা বাদ, তাহলে এইটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা, অর্থাৎ সাইন, তো এখানে হচ্ছে কত, সাইন এক্স প্লাস ওয়াই সাইন এক্স মাইনাস ওয়াই, এটা মাইনাস মাইনাস প্লাস cos এক্স প্লাস ওয়াই cos এক্স প্লাস ওয়াই ইন্টু cos এক্স মাইনাস ওয়াই, এটার সঙ্গে গুণ আছে, হ্যাঁ, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আর এইটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিই, তাহলে 2 cos এক্স প্লাস ওয়াই থাকছে, এখানে cos এক্স মাইনাস ওয়াই সাইন 2y থাকলো প্লাস সাইন এক্স মাইনাস ওয়াই, এটা দেখো এটা cos a cos b প্লাস সাইন এ সাইন বি, অর্থাৎ cos a মাইনাস বি এর সূত্র, তাহলে এটাকে cos a মাইনাস বি এর সূত্র করলে cos 2y হয়ে যাবে, তাই তো। তাহলে দেখো এটাকে সাইন এ cos b প্লাস cos a, এটা 2y ছিল, এই যে সাইন এ cos b প্লাস cos a সাইন b, অর্থাৎ 2 cos x প্লাস ওয়াই, এটা সাইন এ প্লাস বি সূত্র, অর্থাৎ 2y প্লাস এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এক্স প্লাস ওয়াই হয়ে গেল। তাহলে এটা দেখো আবার 2 সাইন এ cos b সাইন এ cos a অর্থাৎ সাইন 2a বা 2 থিটা 2 এক্স প্লাস ওয়াই, এটা হয়ে গেল আমাদের রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। নেক্সট পোর্শন আমরা অর্থাৎ ক্যালকুলাসের পোর্শনে চলে আসি, 2-এর সি এর অঙ্কটা দেখো, সাইন ওয়াই ইকুয়াল টু বলে দিয়েছে এক্স সাইন এ প্লাস ওয়াই হলে দেখাও যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু সাইন এ বাই 1 মাইনাস 2x cos a প্লাস এক্স স্কোয়ার। দেখো এখানটা ডিওয়াই ডিএক্সের সঙ্গে এখানে কিন্তু কোনো ওয়াই পার্ট নেই, শুধুমাত্র এক্স পার্ট রয়েছে, তাহলে আগে আমরা এক্স ওয়াই এই পার্টগুলোকে যদি একটু আলাদা করে নিই তাহলে আমাদের সুবিধা হবে। কী আছে এখানে, সাইন ওয়াই ইকুয়াল টু এক্স ইন্টু, এটাকে যদি আমরা সূত্রে ফেলে দিই সাইন এ কস ওয়াই প্লাস কস এ সাইন ওয়াই,
তাহলে গুণ করলে সাইন ওয়াইগুলো এক পাশে নিয়ে আসি, সাইন ওয়াই এটা কত হবে, এইখানে একটা সাইন ওয়াই আছে, কমন নিলে এটা 1 প্লাস এক্স কসে, সরি মাইনাস, এটা এই পাশে গেলে মাইনাস হবে, ইকুয়াল টু এখানে রয়েছে এক্স সাইন এ ইন্টু কস ওয়াই। তাহলে আমরা ওয়াইগুলোকে যদি এক পাশে নিয়ে আসি, সাইন ওয়াই বাই কস ওয়াই ইকুয়াল টু এক্স সাইন এ বাই 1 মাইনাস এক্স কস এ। তাহলে এটা হচ্ছে আমাদের ট্যান ওয়াই ইকুয়াল টু এক্স সাইন এ বাই 1 মাইনাস এক্স কস এ। এবার আমরা এর ডেরিভেটিভ করতে পারি। অতএব ডেরিভেটিভ করলে এটা কত হবে, সেক স্কোয়ার ওয়াই ডি ওয়াই ডিএক্স ইকুয়াল টু এখানে কত হবে, নিচে হয়ে যাবে 1 মাইনাস এক্স কস এ তার হোল স্কোয়ার, আর এটা হবে কি প্রথমে 1 মাইনাস এক্স কসে 1 মাইনাস এক্স কস এ, এটা থেকে যাবে এক্স সাইন এর ডেরিভেটিভ হবে শুধু সাইন এ মাইনাস, এবার এক্স সাইন এ থেকে যাবে, এর ডেরিভেটিভ হবে, এর ডেরিভেটিভ হলে কি হবে, এক্স শুধুমাত্র মাইনাস কস এ হবে, তাহলে কস এ, মাইনাসটা প্লাস করে দিলাম। তো ওপরে কি থাকছে দেখো, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু আসছে হলো সেক স্কোয়ার ওয়াই ইন্টু এটা কত আসছে 1 প্লাস এক্স কস এ 1 মাইনাস এক্স কস এ তার হোল স্কোয়ার, এখানটায় কি আসছে দেখি ওপরে সাইন এ মাইনাস এক্স সাইন এ কস এ প্লাস এক্স সাইন এ কস এ। তাহলে এই পোর্শনটা কেটে যাচ্ছে, শুধু সাইন এ বাই এটা থাকছে। তাহলে দেখি এখানে কি আসে, তাহলে ডি ওয়াই ডিএক্স ইকুয়াল টু উপরে সাইন এ পোর্শনটা দেখো আমাদের চলে এসছে, নিচে থাকছে সেক স্কোয়ার ওয়াই। তো এই সেক স্কোয়ার ওয়াই এর জায়গায় আমরা ট্যানে কনভার্ট করলেই মান পুট করতে পারবো। তাহলে সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার ওয়াই ইন্টু 1 মাইনাস এক্স কস এ তার হোল স্কোয়ার। এবার ট্যানের ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিই, সাইন এ 1 প্লাস ট্যান বলতে হলো এইটা এক্স সাইন এ বাই 1 মাইনাস এক্স কস এ, যেহেতু স্কোয়ার আছে তাহলে এটা স্কোয়ার, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে 1 মাইনাস এক্স কস এ তার হোল স্কোয়ার। তাহলে এটা সাইন এ থাকলো ওপরে, এখানটা যদি লসাগু করি এটার হোল স্কোয়ার করলে এর হোল স্কোয়ার আর এটার সঙ্গে কেটে যাচ্ছে, থাকছে কি তাহলে 1 মাইনাস এক্স কস এ তার হোল স্কোয়ার প্লাস এটার স্কোয়ার এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এ। এটা বুঝতে পেরেছো তো, এটার হোল স্কোয়ার এখানে যদি লসাগু করি নিচে এখানে 1 মাইনাস এক্স কস এ তার হোল স্কোয়ার আসবে, এর সঙ্গে কেটে যাবে, তাহলে ওপরে থাকছে সাইন এ, নিচে থাকছে এটা ফর্মুলা ফেললে 1 মাইনাস 2 এক্স কস এ প্লাস এক্স স্কোয়ার কস স্কোয়ার এ প্লাস এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এ। তাহলে এই দুটো থেকে এক্স স্কোয়ার কমন নিলে 1 হয়ে যাবে, সাইন এ 1 মাইনাস 2 এক্স কস এ প্লাস শুধুমাত্র এক্স স্কোয়ার থাকবে, কারণ এক্স স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। দেখো এটাই আমাদের অ্যান্সার বের করতে দিয়েছে ডিওয়াই ডিএক্স হিসাবে, ঠিক আছে। নেক্সট অঙ্ক 2 সি এর 1 অথবার অঙ্কটা দেখো, y ইকুয়াল টু এফ অফ এক্স এবং এক্স ইকুয়াল টু 1/z হলে আমাদের প্রমাণ করতে হবে ডি টু এফ ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু 2z কিউব ডি ওয়াই ডিজেড প্লাস জেড টু দি পাওয়ার 4 ডি টু ওয়াই ডিজেড 2। তো আমাদের ফার্স্ট যে অপশানটা রয়েছে x সমান সমান 1/z, এখান থেকে যদি আমরা dx বাই dz এটা বের করে নিই তাহলে সেটা মাইনাস 1/z স্কোয়ার আসবে, বা হ্যাঁ এইটুকুই থাক এটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি dz বাই dx ইকুয়াল টু মাইনাস জেড স্কোয়ার, এটা আমাদের কাজে লাগবে। এবার আমরা দেখো dy dx এটাকে আমরা কি লিখতে পারি, dy বাই dz ইন্টু dz বাই dx, তাই তো। তাহলে dz বাই dx মানে তো মাইনাস জেড স্কোয়ার, তাহলে dy dx ইকুয়াল টু মাইনাস জেড স্কোয়ার dy dz। তাহলে
এবার যদি আমরা আরও একবার ডেরিভেটিভ করি তাহলে d2y dx স্কোয়ার এক্সের রেসপেক্টে করেছি, তাহলে ddx অফ মাইনাস জেড স্কোয়ার dy dz, কিন্তু ভেতরে তো সব জেডের ফাংশন, তাহলে আমাদের জেডের রেসপেক্টে করতে হবে। অতএব d2y dz dx স্কোয়ার ইকুয়াল টু ddz অফ মাইনাস জেড স্কোয়ার dy dz, কিন্তু যেহেতু এটাকে dz করেছি তাহলে এখানে dz বাই dx করতে হবে। তাহলে এই ভেতরের অংশটাকে এবার ডেরিভেটিভ করে দিই। ডেরিভেটিভ করলে ফার্স্ট অংশটা কী হবে, মাইনাসটা বাইরে থাকলে এখানে হবে জেডের ডেরিভেটিভ করলে 2z dy dz একটা হবে, প্লাস এরপরে এইটার এই অংশটা ডেরিভেটিভ জেড স্কোয়ার থাকবে d2y dz2 ইন্টু এটা হলো মাইনাস জেড স্কোয়ার, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে d2y dx স্কোয়ার ইকুয়াল টু একে গুণ করে দিলে 2z³ dy dz প্লাস z⁴ d2y dz2। এবার এই ওয়াইটাকে অতএব যেহেতু y ইকুয়াল টু এফ অফ এক্স, তাহলে সেটাকে আমরা d2f dx স্কোয়ার ইকুয়াল টু 2z³ dy dz প্লাস z⁴ d2y dz2, এটাই হলো আমাদের প্রমাণ করতে দিয়েছিল। নেক্সট দেখো আমরা ইন্টিগ্রেশন দিয়েছি একটা 2 দাগের অঙ্কটা, এইটাকে আমরা যদি এরকম করে নিই, যেহেতু x³ আছে আমাদের x³ এর ডেরিভেটিভ x স্কোয়ার হবে, তাহলে উপরে নিচে একটা x স্কোয়ার যদি গুণ করি তাহলে এখানে একটা x³ আসবে, তাহলে 1 প্লাস x³। এবার 1 প্লাস x³ ইকুয়াল টু আমরা ধরি এখানে dx dz জেড স্কোয়ার, তাহলে 3x স্কোয়ার dx ইকুয়াল টু 2z dz হবে, তাহলে x স্কোয়ার dx ইকুয়াল টু আমাদের বেরোলো 2/3z dz। তো এবার এখান থেকে আরেকটা লিখতে পারি x³ সমান সমান z স্কোয়ার মাইনাস 1, তাহলে এই x স্কোয়ার dx এই জায়গাটা আমাদের বসছে 2/3z dz, আর x³ এর জায়গায় বসছে z স্কোয়ার মাইনাস 1, আর এই রুট এর মধ্যে z স্কোয়ার থাকলে একটা z আসবে, তাহলে z z কেটে গেল। দেখো 2/3 যদি আমাদের বাইরে আসে ইন্টিগ্রেশন dz বাই জেড স্কোয়ার মাইনাস 1, এটার ফর্মুলা কি 2/3 1/2a অর্থাৎ 2 লগ x মাইনাস a অর্থাৎ z মাইনাস a বাই জেড প্লাস a প্লাস সি, এখানে z এর ভ্যালু বসিয়ে দিই, 2 কেটে যাচ্ছে 1/3 লগ z মানে হলো কত রুট ওভার 1 প্লাস x³ মাইনাস 1 রুট ওভার 1 প্লাস x³ প্লাস 1 প্লাস সি, এই হলো আমাদের অ্যান্সার। নেক্সট যে অঙ্কটা করতে যাচ্ছি খুব ভালো আরেকটা অঙ্ক, দেখো খুবই ডিফিকাল্ট টাইপের অঙ্ক, এটা মনে না রাখলে খুব সমস্যা। দেখো এক্স স্কোয়ারটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, এক্স সেক এক্স ইন্টু এক্স কস এক্স, ঠিক আছে, দুটো ভাগে ভাগ করছি। দেখো এক্স এক্স মিলে এক্স স্কোয়ার, সেক এক্স আর কস এক্স মিলে 1 হয়ে যাবে ইন্টু ডিএক্স, আর নিচে আসছে এক্স সাইন এক্স প্লাস কস এক্স। এবার কেন এটাকে হঠাৎ করে ভাঙবো, দেখো এই নিচের অংশটার ডেরিভেটিভ যদি আমরা করি সেটা এক্স কস এক্স হিসাবে চলে আসে, তো আমরা সেটাকে এরকম লিখব এক্স সেক এক্স ইন্টু ডি অফ এক্স সাইন এক্স প্লাস কস এক্স বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার ডিএক্স, বা এটাকে আমরা আপাতত এখানে না আমরা আলাদা করে লিখব, এটাকে এক্স কস এক্স বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার। এইটাকে আলাদা করে যদি আমরা করি, দেখো ইন্টিগ্রেশন এক্স কস এক্স বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার ডিএক্স এখানে, তাহলে এই অংশটার ডেরিভেটিভ যেহেতু ওপরে, তাহলে সেটাকে আমরা ডি অফ এক্স সাইন এক্স প্লাস কস এক্স বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার, মানে এটাকে অ্যাকচুয়ালি এরকম ডি এক্স বাই এক্স স্কোয়ার যেরকম থাকে, এই যে ডি এক্স বাই এক্স স্কোয়ার, তাহলে এটাকে আমরা মনে মনে এক্স ধরি, তাহলে নিচে এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন করলে মাইনাস 1 বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স
এটা আসবে, এটা আমাদের কাজে লাগবে। এখানে ডিএক্স আছে, তো এটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো, এটাকে আমরা সেকেন্ড ফাংশন হিসাবে যদি ধরি তাহলে আংশিক সমাকলন করলে দেখো এক্স সেক এক্স, এটা থেকে যাবে ইন্টিগ্রেশন এক্স কস এক্স ডিএক্স বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন ওভার ডিডিএক্স অফ এটা ডিডিএক্স অফ সেক এক্স এক্স সেক এক্স এক্স সেক এক্স ইন্টিগ্রেশন এক্স কোসেক কস এক্স বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার ডিএক্স, সম্পূর্ণটার আবার একটা ডিএক্স। তো এখানটায় কি হচ্ছে, আরও সিম্পলিফাই করলে এক্স সেক এক্স ইন্টু এটা কি মাইনাস অফ ওটা চলে আসছে, তাহলে মাইনাস অফ নিচে দিয়ে দিই এক্স সাইন এক্স প্লাস কস এক্স, এটা থাকছে মাইনাস। এবার এই অংশটা এখানে তো মাইনাস একটা আসছে বাইরে, তাহলে এটা প্লাস করে দিই ইন্টিগ্রেশন এর ডেরিভেটিভ করলে দেখো এক্স সেক এক্সের ডেরিভেটিভ, এক্সের ডেরিভেটিভ করলে শুধু সেক এক্স প্লাস এক্স থেকে যাচ্ছে সেক এক্সের ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স, এটা হচ্ছে প্রথমটা। আর এটার যেহেতু আমরা মাইনাস বের করে দিয়েছি তাহলে নিচে আসবে কত এক্স সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। তাহলে এই অংশটাকে এই সেক এক্স ট্যান এক্স, এই সেক এক্সটাকে যদি কমন নিই আমরা দেখো একটুখানি সিম্পলিফিকেশন করব, এক্স সেক এক্স থাকছে এখানে বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স প্লাস এখান থেকে যদি আমরা সেক এক্স কমন নিই থাকছে কি 1 প্লাস এক্স ট্যান এক্স, তাহলে 1 প্লাস এক্স সাইন এক্স বাই কস এক্স ডিএক্স, নিচে আসছে এক্স সাইন এক্স প্লাস কস এক্স। তাহলে এই জায়গাটা এবার একটু মুছে দিই, আসছে কি আমাদের মাইনাস এক্স সেক এক্স যেটা ছিল এই পাশটা থেকে গেল, এই অংশটা এক্স সাইন এক্স প্লাস কস এক্স প্লাস এখানে দেখো এটা যদি আমরা করি কি হবে কস এক্স প্লাস এক্স সাইন এক্স, নিচে দেখো সেক এক্স কমন যাচ্ছে ইন্টু এখানে থাকছে হলো কস এক্স নিচে, আর উপরে আসছে কস এক্স প্লাস এক্স সাইন এক্স বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে উপরের এই অংশটার সঙ্গে নিচের অংশটা কেটে যাবে, থাকবে কি মাইনাস এক্স সেক এক্স বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স প্লাস এখানে দেখো কস এক্সের সঙ্গে এস এক্স করে সেক স্কোয়ার এক্স ডিএক্স, আর এই অংশটা কেটে যাচ্ছে, তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স মানে হলো ট্যান এক্স মাইনাস এক্স সেক এক্স বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স প্লাস এটা হচ্ছে ট্যান এক্স, তাহলে ট্যান এক্সকে আমরা একবারে সাইন এক্স বাই কস এক্স করি, সাইন এক্স বাই কস এক্স, একটু সিম্পলিফাই করলেই হয়ে যাবে। এবার দেখি এখানে হচ্ছে কস এক্স ইন্টু এক্স সাইন এক্স প্লাস কস এক্স, তাহলে এইটার সঙ্গে এইটা গুণ হয়ে যাচ্ছে, সরি আরেকটা লাইন করে নিলে ভালো হবে, মাইনাস এই এক্স সেক এক্স আছে, তাহলে এক্স সেক এক্স মানে আমরা কস এক্স হিসাবে নিচে আনি কস এক্স এক্স সাইন এক্স প্লাস কস এক্স প্লাস এটা সাইন এক্স বাই কস এক্স। দেখো এই জায়গাটায় যদি আমরা একটু সিম্পলিফাই করে দিই তাহলে আমরা অ্যান্সার মিলিয়ে দিতে পারবো। দেখো কস এক্স নিচে থাকছে এক্স সাইন এক্স প্লাস কস এক্স, ঠিক আছে, তাহলে এখানটায় থাকছে শুধু মাইনাস এক্স প্লাস, আর এটা থাকছে দেখো এক্স সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স কস এক্স। আমরা কি করব এবার এই সাইন স্কোয়ারটাকে কসে কনভার্ট করব, তাহলে মাইনাস এক্স প্লাস কসে কনভার্ট করলে 1 মাইনাস কস স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স কস এক্স বাই কস এক্স ইন্টু এক্স সাইন এক্স প্লাস কস এক্স। ঠিক আছে, এবার দেখো এই এক্সটা যখন গুণ হয়ে যাবে এই মাইনাস এক্সের সঙ্গে এই প্লাস এক্স কেটে গিয়ে থাকছে কি শুধুমাত্র আমার মাইনাস এক্স কস স্কোয়ার এক্স মাইনাস এক্স কস স্কোয়ার এক্স
প্লাস সাইন এক্স কস এক্স বাই নিচে থাকছে আমাদের কস এক্স এক্স সাইন এক্স প্লাস কস এক্স। এবার দেখো উপরে যদি আমি একটা কস এক্স কমন নিই, এখানে সাইন এক্সটাকে সামনে রাখছি, মাইনাস এক্স কস এক্স থেকে যাবে। তাহলে নিচের কস এক্সের সঙ্গে আমার কেটে গিয়ে এক্স সাইন এক্স প্লাস কস এক্স, এই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো নেক্সট পার্ট যেটা রয়েছে আমাদের, দেখো রয়েছে সি এর 3 দাগের অঙ্কটা, ইন্টিগ্রেশন ওভার 1 to 16 ট্যান ইনভার্স রুট ওভার রুট এক্স মাইনাস 1। তো আমরা কি করব, আমাদের সাধারণত কি করি, রুটের মধ্যে যে অংশটা থাকে সেটাকে জেড স্কোয়ার ধরে নিই। এখানেও আমরা সেটাকেই ধরে নিচ্ছি। দেখো যদি রুট ওভার এক্স মাইনাস 1 ইকুয়াল টু জেড স্কোয়ার ধরি, সেক্ষেত্রে রুট এক্স ইকুয়াল টু আসছে জেড স্কোয়ার প্লাস 1, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, এর হোল স্কোয়ার হয়ে যাবে জেড টু দি পাওয়ার 4 প্লাস 2z প্লাস 1। এবার যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে dx ইকুয়াল টু কত হবে, 4z কিউব, সরি এখানে একটা জেড স্কোয়ার, তাই তো, প্লাস 4z এটা আসবে, বা 4 কমন ইন্টু dz। তাহলে এটা যদি পুট করতে চাই তাহলে আমাদের এই লিমিটটাকেও চেঞ্জ করতে হবে। লিমিট চেঞ্জ করলে কি আসবে দেখো তো, x থেকে z, x এর ভ্যালু 1 এবং 16, x এর ভ্যালু যদি 1 হয় তাহলে রুট 1 মাইনাস 1 0 হয়ে যাচ্ছে 0, আর যদি এখানে 16 বসাই তাহলে 16 মানে হলো 4 হয়ে যাবে, রুট করলে 4 মাইনাস 1 3, তাহলে জেড স্কোয়ার ইকুয়াল টু যদি 3 হয় জেড ইকুয়াল টু রুট 3। তাহলে ইন্টিগ্রেশন আমাদের হয়ে যাচ্ছে 0 টু রুট 3 ট্যান ইনভার্স, এই পুরো অংশটাকে জেড স্কোয়ার ধরেছি তাহলে রুটের মধ্যে জেড স্কোয়ার ইন্টু ডিএক্সের জায়গায় বসবে আমাদের এতখানি, তাই তো, তাহলে 4z কিউব প্লাস 4z dz। তাহলে দেখো এই এটাকে যদি আমরা ভেঙে দিই, 4z কিউব ট্যান জেড ট্যান ইনভার্স জেড প্লাস 4z ট্যান ইনভার্স জেড, এই দুটোতে আমরা ইন্টিগ্রেশন আলাদা আলাদা করে ভেঙে দিতে পারি, 0 টু রুট 3 dz। তাহলে 4 একেবারে বাইরে চলে আসছে, 0 টু রুট 3 জেড কিউব ট্যান ইনভার্স জেড ডিজেড একটা, প্লাস 4 ইন্টু 0 টু রুট 3 জেড ট্যান ইনভার্স জেড ডিজেড। ঠিক আছে, এবার এটা আংশিক সমাকলন করব আমরা এটাকে এবং এটাকে আলাদা আলাদা করে। তাহলে আংশিক সমাকলন যখন করব 4 থাকছে, তাহলে ট্যান ইনভার্স জেড, এটা হলো ফার্স্ট ফাংশন, ইনভার্সটা ফার্স্ট ফাংশন হবে, ট্যান ইনভার্স জেড ইন্টু ইন্টিগ্রেশন অফ জেড কিউব ডিজেড মাইনাস ডিডিএক্স অফ ডিডিজেড অফ ট্যান ইনভার্স জেড ইন্টু ইন্টিগ্রেশন অফ কি জেড কিউব ডিজেড তার সম্পূর্ণটার ডিজেড। এটা হলো প্রথম অংশটা, এবং এদের ইন্টিগ্রেশন 0 টু রুট 3, 0 টু রুট 3টা 0 টু রুট 3, বা এটাকে আমরা আলাদা আলাদা করে যদি ভেঙে নিই তাহলে মনে হয় বেটার হয়। আমরা এই পোর্শন দুটোর আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করে নিই। ঠিক আছে, তো ফার্স্টলি আমাদের যেটা হবে ইন্টিগ্রেশন, এখানে লিমিটটা নেব না, জেড কিউব ট্যান ইনভার্স জেড ডিজেড, এর ইন্টিগ্রেশন করলে ফার্স্ট ট্যান ইনভার্স ফার্স্ট ফাংশন, তাহলে জেড কিউব মানে হলো ইন্টিগ্রেশন করলে জেড টু দি পাওয়ার 4/4 মাইনাস, এবার ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স জেড, ট্যান ইনভার্স জেডের ডেরিভেটিভ অর্থাৎ 1/1 প্লাস জেড স্কোয়ার ইন্টু এটা জেড টু দি পাওয়ার 4/4 ডিজেড ইকুয়াল টু এটা চলে আসলো কত, 1/4 জেড টু দি পাওয়ার 4 ট্যান ইনভার্স জেড মাইনাস, এখানেও 1/4 আসছে একটা, উপরে আসছে জেড টু দি পাওয়ার 4, নিচে আসছে 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড। তাহলে এই পোর্শনটাকে আবার করব, 1/4 জেড টু দি পাওয়ার 4 ট্যান ইনভার্স জেড মাইনাস 1/4 ইন্টিগ্রেশন, এটাকে জেড টু দি পাওয়ার 4 মাইনাস 1 প্লাস 1 করি, 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড। তাহলে 1/4 জেড টু দি পাওয়ার 4 ট্যান ইনভার্স জেড মাইনাস এটা 1/4 ইন্টিগ্রেশন, এইটাকে যখন লিখবো জেড টু দি পাওয়ার 4 মাইনাস 1 এর নিচে জেড স্কোয়ার প্লাস 1 আর জেড স্কোয়ার মাইনাস 1, বা নিচে হচ্ছে 1 প্লাস জেড স্কোয়ার
এটা একটা আসবে পোর্শন, আরেকটা পোর্শন আসবে কি 1/1 প্লাস জেড স্কোয়ার ডিজেড, তাই তো? তাহলে এখানে এই অংশটা কেটে যাচ্ছে, এর ইন্টিগ্রেশন করতে পারবো 1/4 জেড টু দি পাওয়ার 4 ট্যান ইনভার্স জেড মাইনাস 1/4, এটার ইন্টিগ্রেশন করলে কত হবে জেড স্কোয়ার মাইনাস 1, তাহলে জেড কিউব বাই 3 মাইনাস জেড প্লাস এটা তো ট্যান ইনভার্স জেড। এই হয়ে গেল আমাদের ফার্স্ট পোর্শনটা। তাহলে এখানে মান বসিয়ে দেবো। এবার এই পোর্শনটার ইন্টিগ্রেশন করবো যখন, তখন কি হবে, এটাকে আমরা যদি I1 নাম দিই, তাহলে I2 ইকুয়াল টু হলো ইন্টিগ্রেশন জেড ট্যান ইনভার্স জেড ডিজেড। তাহলে এখানেও ফার্স্ট ফাংশন ট্যান ইনভার্স জেড ইন্টু ইন্টিগ্রেশন জেডের জেড স্কোয়ার বাই 2 মাইনাস এখানে ট্যান ইনভার্স জেডের ডেরিভেটিভ 1/1 প্লাস জেড স্কোয়ার, আর এখানটা হলো জেড স্কোয়ার বাই 2 ডিজেড। তাহলে এখানে 1/2 ট্যান ইনভার্স জেড আর হলো জেড স্কোয়ার সামনে মাইনাস এখানে 1/2টা বাইরে নিয়ে আসলে দেখো উপরে জেড স্কোয়ার থাকছে, তাহলে জেড স্কোয়ার +1 করবো একবার, -1 করবো একবার, তাহলে 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড। তাহলে সিম্পলি এখানে বোঝা যাচ্ছে 1/2 জেড স্কোয়ার ট্যান ইনভার্স জেড মাইনাস 1/2 ইন্টিগ্রেশন, এর নিচে যখন লিখবো তাহলে 1 মাইনাস 1/1 প্লাস জেড স্কোয়ার ডিজেড। তাহলে আরেকটা লাইন করবো এখানটায়, তাহলে 1/2 জেড স্কোয়ার ট্যান ইনভার্স জেড মাইনাস এটা হাফ, এটার করলে জেড, আর এটা হলো মাইনাস ট্যান ইনভার্স জেড। এটুকু হলো আমাদের সেকেন্ড I2টা। তাহলে এখানে জাস্ট আমরা বসিয়ে দেবো সেটা। দেখো দুটোর মধ্যেই 4 আছে, 4টাকে একেবারে যদি কমন নিয়ে লিখি তাহলে মনে হয় বেটার হয়। বা এখানটায় কি আসছে 1/4 জেড টু দি পাওয়ার 4 ট্যান ইনভার্স জেড মাইনাস 1/4 জেড কিউব বাই 3 মাইনাস জেড প্লাস ট্যান ইনভার্স জেড। এটা হলো ফার্স্ট পোর্শনটা। পরেরটা প্লাস 4টাকে আমরা অলরেডি কমন নিয়ে নিচ্ছি, এই অংশটা লিখব 1/2 জেড স্কোয়ার ট্যান ইনভার্স জেড মাইনাস হাফ জেড মাইনাস ট্যান ইনভার্স জেড। সম্পূর্ণটার আমরা লিমিট নেব কত 0 to √3। তাহলে 0 to √3 নিলে দেখো যখন আমরা √3 বসাবো ট্যান ইনভার্স জেড ট্যান ইনভার্স √3 মানে কত, ট্যান ইনভার্স √3 ইকুয়াল টু π/3, তাই তো? তাহলে এখানে সব জায়গায় π/3 বসবে, আর যখন 0 বসাবো এটা 0 হবে, ট্যানের ভ্যালু 0 হবে, সব দেখো 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে শুধুমাত্র √3 এর ভ্যালু বসাবো 4 ইন্টু √3 মানে 1/4 জেড টু দি পাওয়ার 4 মানে √3 টু দি পাওয়ার 4 মানে হলো 9, আর এটা হলো π/3 মাইনাস 1/4 জেড কিউব মানে 3√3 বাই 3 মাইনাস এটা হলো √3 প্লাস π/3 প্লাস হাফ জেড স্কোয়ার মানে হলো 3 ট্যান ইনভার্স জেড মানে হলো আবার π/3 মাইনাস হাফ ইন্টু √3 মাইনাস π/3। আর যেহেতু 0 বসালে সব 0 হবে তাহলে আর বসাচ্ছি না। তো এখানে সিম্পলিফাই করি, এবার 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, দেখি কী কী আসে। 4 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কাটা যাবে, 3 দিয়ে এটা 3 কাটা গেল, এই 3 এর সঙ্গে এই 3 কাটা গেল, √3 - 3 কেটে যাবে। এবার 4 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দেখো, এই 4 কেটে যাচ্ছে, অর্থাৎ থাকছে 3π মাইনাস এই 4 কেটে যাচ্ছে, তাহলে মাইনাস এটা কেটে গেছে মাইনাস π/3। এটা হলো প্রথম পার্টটা থেকে, তাই তো? প্লাস এবার পরের পার্টটার সঙ্গে এখানে 4 গুণ হবে, এখানে 3 কেটে গেল, তাহলে 4 গুণ হলে একটা 2 থাকবে, তাহলে 2π মাইনাস 2 ইন্টু √3 মাইনাস, তাহলে 2√3 মাইনাস মাইনাস প্লাস 2π/3। এই হলো আমাদের মোট পোর্শনটা। তো এখানে এবার একটুখানি সিম্পলিফাই করব, দেখি কি আসছে। এখানটা হচ্ছে 9 মাইনাস পাই অর্থাৎ 8π/3 প্লাস এখানটায় কত আসছে 3 × 2 = 6, 6 আর 2 = 8, 8π/3 মাইনাস 2√3।
তাহলে এই দুটো যোগ করলে দেখো 16π/3 - 2√3, এটা হলো আমাদের অ্যান্সার। দেখো বিরাট বড় একটা অঙ্ক, এবং ধৈর্য সহকারে যদি না করো এই অঙ্কটা কিন্তু মেলার সম্ভাবনা খুব কম। একটু কঠিন অঙ্কই এই পেজটা একটু দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট প্রবলেমটা আমরা চলে আসবো। নেক্সট ওই অঙ্কটি যে অথবা অঙ্কটা রয়েছে, দেখো এটা কি বলেছে, 0 to 1 tan inverse 1 - x + x² dx = দেখাতে হবে আমাদের π/2 - log 2। তো ইন্টিগ্রেশন কি আছে, 0 to 1 cot inverse 1 - x + x² dx। তো কটের থেকে আমরা যদি টেনে নিয়ে আসি, দেখো 0 to 1 এটা tan ইনভার্স 1/1 - x প্লাস এখানে x²টা এখানে ব্র্যাকেট হবে, এখানে dx x², এইরকম আসছে। এইটাকে যদি আমরা একটুখানি সাজিয়ে লিখি বা একটু মডিফাই করে লিখি, কীরকম লিখতে পারি, 1/1 এখান থেকে যদি x কমন নিই তাহলে কত থাকছে, 1 - x থাকছে। এবার দেখো এই দুটোর কম্বিনেশন হিসাবে আমরা x + 1 - x-কে লিখতে পারি। দেখো এটা ব্র্যাকেট তুলে দিলে -x + x কেটে গিয়ে 1 হবে। তাহলে এই অংশটা দেখো তো, ট্যান ইনভার্স এটাকে যদি আমরা x ধরি, এটাকে যদি y ধরি, তাহলে ট্যান ইনভার্স x + y/1 - x * y আছে না, তাহলে এটা ট্যান ইনভার্স x + y এর সূত্র, 0 to 1 ট্যান ইনভার্স x dx প্লাস ট্যান ইনভার্স 1 - x, এর ফর্মুলা রয়েছে। তো এটাকে যদি আমরা ভাগ করে দিই, 0 to 1 ট্যান ইনভার্স x dx প্লাস 0 to 1 ট্যান ইনভার্স 1 - x dx, তাহলে কি লেখা যেতেই পারে। এবার এই অংশটা দেখো, আমাদের একটা নির্দিষ্ট সমাকলনের যে সেকেন্ড চ্যাপ্টার আছে সেখানে একটা সূত্র আছে, 0 to a f of x dx = 0 to a f of a - x dx, এটা আছে। তাহলে দেখো এখানটা 0 to 1 ট্যান ইনভার্স 1 - x, সেটাকে আমরা কি লিখতে পারি, সেটাকে আমরা ট্যান ইনভার্স x লিখতে পারি, 0 to 1 ট্যান ইনভার্স x dx প্লাস এটাও 0 to 1 ট্যান ইনভার্স x dx। তাহলে দুটো ট্যান ইনভার্স হয়ে গেল। তাহলে এখানটা আমরা করব হলো 2 ট্যান ইনভার্স x dx 0 to 1। এবার এই ট্যান ইনভার্স এক্সটাকে সমাকলন করতে হবে, নির্দিষ্ট সমাকলন। তাহলে ট্যান ইনভার্স x এর নির্দিষ্ট সমাকলনে কি হবে, আমরা যদি এখানে করে নিই ট্যান ইনভার্স x dx, তাহলে ইনভার্স ফাংশন, এটা ফার্স্ট ফাংশন ট্যান ইনভার্স x ইন্টু ইন্টিগ্রেশন অফ dx মাইনাস ট্যান ইনভার্স x এর ডেরিভেটিভ 1 + x² ইন্টিগ্রেশন অফ dx মানে x, এখানে আবার dx, তাহলে এটা হলো x ট্যান ইনভার্স x মাইনাস এটা হলো কত, x 1 + x² dx। এই জায়গাটায় এর ডেরিভেটিভ 2x হিসাবে আসবে, তাহলে এখানে একটা হাফ নিয়ে এখানে একটা 2 করে দিই, তাহলে হচ্ছে x ট্যান ইনভার্স x মাইনাস হাফ অফ লগ মড 1 + x², এটা আসছে। তাহলে এখানটা আমরা এটা বসিয়ে দিই, তাহলে 2 ইন্টু আছে x ট্যান ইনভার্স x মাইনাস হাফ অফ লগ 1 + x², এবং এটার 0 to 1 হলো আমাদের লিমিট। তাহলে 2 মাল্টিপ্লাই করে দিলে 2x ট্যান ইনভার্স x মাইনাস শুধু লগ 1 + x², কারণ 2টা গুণ হয়ে গেছে, 0 to 1 বসিয়ে দিই। এবার দেখো 1 বসালে কত হবে, এটা 1 ট্যান ইনভার্স 1 মানে π/4, তাহলে 2 × 1 × π/4 মাইনাস লগ 1 + 1 2, এবার 0 বসালে এটা 0 আর লগ 1 এর ভ্যালু আবার 0, তাহলে এটা হয়ে গেল π/2 মাইনাস লগ 2, এটাই হলো আমাদের অ্যান্সার। দেখো এটাই বের করতে দিয়েছিল, ঠিক আছে, π/2 মাইনাস লগ 2। এর পরের কোশ্চেনটা দেখো, 4 দাগের অঙ্কটা বলেছে, যে সকল অধিবৃত্তের অক্ষ x অক্ষের সমান্তরাল এবং নাভিলম্বের দৈর্ঘ্য 4a তাদের অবকল সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ ছবিটা কীরকম হবে, অক্ষটা হলো x অক্ষের সমান্তরাল, এরকম হবে অক্ষ, এবং সেটা হলো এরকম টাইপের কোনো অধিবৃত্ত হবে। তাহলে এইখানটায়, ঠিক আছে, তার মানে এর সেন্টার মানে এর শীর্ষটা আমরা যদি আলফা কমা বিটা বিন্দুতে ধরি, তাহলে তার সমীকরণ কি হবে, তাহলে লিখব যে সকল অধিবৃত্তের অক্ষ x অক্ষের সমান্তরাল এবং শীর্ষ ধরে নিচ্ছি, শীর্ষ আলফা কমা বিটা বিন্দুতে, তার সমীকরণ কত হবে, তার সমীকরণ
আমাদের নর্মালি সমীকরণ কী হয়, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। যেহেতু আলফা বিটা যদি ইকুয়েশন মানে সেন্টার হয়ে যায় বা শীর্ষ হয়ে যায়, তাহলে এই সমীকরণটা হয়ে যাবে ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4ax মাইনাস আলফা, তাই তো। এবার এই জায়গায় আমাদের এলিমিনেট করতে হবে কাকে, এই জায়গায় আমাদের এলিমিনেট করতে হবে কিন্তু আলফা এবং বিটাকে। আলফা বিটা ভেরিয়েবল, কারণ এটার কোনো শীর্ষবিন্দু যেখানে খুশি হতে পারে, আমাদের আলফা বিটাটাকে এখান থেকে অপনয়ন করতে হবে। তাহলে অবকল সমীকরণের জন্য আমরা কি করব, আলফা এবং বিটাকে বিটা অপনয়ন করে অবকল সমীকরণ পাওয়া যাবে, অবকল সমীকরণ পাওয়া যাবে। তাহলে তার জন্য আমাকে এখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে এটাকে 1 নম্বর নাম দিয়ে দিই। 1 নংকে এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করি, এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করলে কত হবে দেখো, 2y মাইনাস বিটা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, এখানে জাস্ট সিম্পলি 4a হবে। তাহলে 2 এখানে কেটে দিলে y মাইনাস বিটা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 2a, এটাকে 2 নম্বর নাম দিয়ে দিলাম। এবার দেখো, যেহেতু আলফা বিটা দুটো আমাদের মানে প্যারামিটার রয়েছে, তাহলে সেক্ষেত্রে আবার আমাদের একটা অবকলন করতে হবে। অর্থাৎ 2 নংকে এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করে পাই। তাহলে এটা কী হবে, প্রথমে এর যদি ডেরিভেটিভ করি আমরা, একটা ডিওয়াই ডিএক্স আসবে, তখন ডিওয়াই ডিএক্সের হোল স্কোয়ার হয়ে যাবে, ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার হয়ে যাবে, প্লাস এবার কি করব, এইটার ডেরিভেটিভ করবো, এটা থেকে যাবে ওয়াই মাইনাস বিটা, তাহলে d2y dx2 ইকুয়াল টু 0। কিন্তু অপনয়ন তো হলো না, আমাদের এই পার্সনটা থেকে গেল। তাহলে এইটাকে আমরা এই 2 নম্বর থেকে রিপ্লেস করব। এখান থেকে আমরা ওয়াই মাইনাস বিটা ইকুয়াল টু কী পেতে পারি, 2a বাই ডিওয়াই ডিএক্স এটা পেতে পারি। তাহলে এখানে আমরা পুট করে দেবো। অতএব দিস ইমপ্লাইজ এখানটায় ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার প্লাস এটা d2y dx2 বাই, এখানে 2a থাকবে একটা, 2a বাই dy dx ইকুয়াল টু 0। তাহলে এখানে যদি গুণ করে দিই আমরা, দেখো 2a d2y dx2 প্লাস dy dx তার হোল কিউব ইকুয়াল টু 0, এটাই হয়ে যাবে আমাদের অবকল সমীকরণ। ঠিক আছে, নেক্সট অঙ্ক যেটা আমাদের আছে, দেখো এটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন, একে আমাদের সমাধান করতে হবে। সিম্পলি এখানটায় বুঝতেই পারছো যে এক্স বাই ওয়াই রয়েছে সব জায়গায়, তো আমাদের পুট করতে হবে, পুট এক্স বাই ওয়াই ইকুয়াল টু ভি, বা এক্স ইকুয়াল টু ভি ওয়াই। এর ডেরিভেটিভ করলে ওয়াই এর রেসপেক্টে, তাহলে ডিএক্স বাই ডি ওয়াই করবো আমরা। তাহলে এখানে কত থাকবে, ভি থেকে গেলে শুধু ওয়াইয়ের ডেরিভেটিভ করলে 1, তাহলে ভি প্লাস ওয়াই ডিভি ডি ওয়াই এরকম থাকবে। তো এখানটা আগে আমরা dx বাই dy যদি আনতে চাই, তাহলে কি হবে, d1 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই dx ইকুয়াল টু, এগুলোকে ওই পাশে নিয়ে গেলে দেখো এটা ও পাশে গেলে মাইনাস হবে, তাহলে এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে আমরা একবারে লিখি ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই, এটা এক্স বাই ওয়াই মাইনাস 1 লিখলাম dy। তাহলে এখান থেকে আমরা dx বাই dy সমান সমান কি লিখতে পারি, ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই মাইনাস 1 বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই। এবার আমরা যেই সাবস্টিটিউশন করলাম সেটা বসিয়ে দিই, অর্থাৎ এখানটা হচ্ছে ভি প্লাস ওয়াই ডিভি ডি ওয়াই ইকুয়াল টু, এখানে ই টু দি পাওয়ার ভি মাইনাস 1 বাই 1 প্লাস ই টু দি পাওয়ার ভি। তো এই ভিটাকে ওপাশে নিয়ে যাই এবার, তাহলে ওয়াই ডিভি ডি ওয়াই ইকুয়াল টু ওপাশে নিয়ে গেলে ই টু দি পাওয়ার, এটা ভি ই টু দি পাওয়ার ভি মাইনাস ই টু দি পাওয়ার ভি বাই 1 প্লাস ই টু দি পাওয়ার ভি মাইনাস ভি। এবার এখানে আবার সিম্পলিফাই করব, তাহলে ওয়াই ডিভি ডি ওয়াই ইকুয়াল টু, এখানটা লসাগু করে দিলে, যোগ করে দিলে বা বিয়োগ করে দিলে, ভি ই টু দি পাওয়ার ভি মাইনাস ই টু দি পাওয়ার ভি মাইনাস ভি ই টু দি পাওয়ার ভি। তাহলে এটা কেটে গেল, তাহলে 1 প্লাস ই টু দি পাওয়ার ভি থেকে গেল। তাহলে সিম্পলি এখানটা আরও একটা লাইন যদি মাইনাস কমন নিই, তাহলে কত হচ্ছে, ভি প্লাস ই টু দি পাওয়ার ভি বাই 1 প্লাস ই টু দি পাওয়ার ভি। এবার এই ডিভি এর সঙ্গে আমরা সেপারেশন করব ভেরিয়েবলগুলো, এটাকে এদিকে এনে ওপরে উঠে যাবে, 1 প্লাস ই টু দি পাওয়ার ভি হবে ওপরে, আর নিচে হবে ভি প্লাস ই টু দি পাওয়ার ভি ডিভি, আর ইকুয়াল টু মাইনাস এদিকে ডি ওয়াই ওপরে যাচ্ছে,
বাই ওয়াই, এ পাশে নিয়ে আসতে পারি আমরা। তো এটাকে লিখছি আমরা 1 প্লাস ই টু দি পাওয়ার ভি বাই ভি প্লাস ই টু দি পাওয়ার ভি ডিভি প্লাস ডি ওয়াই বাই ওয়াই ইকুয়াল টু 0। এবার সমাকলন করি, সমাকলন করে পাই একটা জিনিস দেখো, ইন্টিগ্রেশন 1 প্লাস ই টু দি পাওয়ার ভি বাই ভি প্লাস ই টু দি পাওয়ার ভি ডিভি একটা, প্লাস ইন্টিগ্রেশন ডি ওয়াই বাই ওয়াই ইকুয়াল টু, এটাকে লগ সি নিলাম আমরা ধ্রুবক। তো এইখানটায় দেখো লগ হয়ে যাচ্ছে, এর ডেরিভেটিভ ওপরে, তাহলে লগ মড ভি প্লাস ই টু দি পাওয়ার ভি প্লাস লগ ওয়াই লগ মড ওয়াই ইকুয়াল টু লগ সি। তো এটা যেহেতু যোগ আকার আছে গুণ হয়ে যাবে, তাহলে এগুলো একবার রিপ্লেসও করে দিই, ভি এর জায়গায় এক্স বাই ওয়াই প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই তার মডিউলাস ইকুয়াল টু সি হয়ে যাবে। তাহলে গুণ করে দিই ওয়াইটা, তাহলে এক্স প্লাস ওয়াই ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই মডের মধ্যে ইকুয়াল টু সি। এই হলো আমাদের অ্যান্সার। এবার আমরা ভেক্টরের পার্টটায় চলে আসি। দেখো ভেক্টরের পার্টও একটা দারুণ ভালো অঙ্ক দিয়েছে। দেখো কি বলেছে, এ ক্রস বি ইকুয়াল টু সি, বি ক্রস সি ইকুয়াল টু এ, তাহলে দেখাতে হবে এ বি সি পরস্পর লম্ব এবং তারপর মড এ ইকুয়াল টু 1 এবং মড এ ইকুয়াল টু মড সি, এটা দেখাতে হবে। তো ফার্স্টলি আমরা কি করব, আমরা যেই কন্ডিশনটা রয়েছে সেখান থেকে আমরা কিছু আনার চেষ্টা করি। এ ক্রস বি ইকুয়াল টু সি রয়েছে, একটা জিনিস সবসময় মনে রাখবে যে এ ক্রস বি মানে কি, এ ক্রস বি মানে সেই ভেক্টর যেটা এ বি উভয় ভেক্টরের ওপর লম্ব। তাহলে আমরা যদি দুই পাশে একটা এ ডট প্রোডাক্ট নিই ইকুয়াল টু এ ডট সি হবে, তাই তো। এবার দেখো যেহেতু এ ক্রস বি হলো সেই ভেক্টর যেটা এ ভেক্টর এবং বি ভেক্টর উভয়ের ওপর লম্ব, তাহলে সেই উভয়ের ওপর যদি লম্ব হয় তাহলে এ ভেক্টরের ওপরেও লম্ব, তাহলে সেই লম্ব ভেক্টরের সঙ্গে যদি আমি ডট প্রোডাক্ট করি তার ভ্যালু কত হয়, 0। তাহলে এটা হয়ে যাচ্ছে হলো 0 ইকুয়াল টু এ ডট সি। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি, ডট প্রোডাক্ট ইকুয়াল টু 0, তাহলে আমরা লিখতে পারি এ ভেক্টর ইজ লম্ব টু সি ভেক্টর। একই রকমভাবে এই ভেক্টরের ওপরে আমরা যদি বি নিই, বি ডট প্রোডাক্ট করি বি ডট এ ক্রস বি, তাও সেই বি ডট সি হবে, তাও এটা ভেতরে যেহেতু বি রয়েছে তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে 0 ইকুয়াল টু বি ডট সি। দিস ইমপ্লাইজ বি ইজ পারপেন্ডিকুলার টু সি। এবার যে পরের কন্ডিশনটা আছে সেখান থেকে আমরা কি আনতে পারি, বি ক্রস সি ইকুয়াল টু এ, এটা দেওয়া আছে। তা দুপাশে আমরা দেখো এ এর সঙ্গে সি, বি এর সঙ্গে সি হয়ে গেছে, তাহলে এ বি আনতে হবে। তাহলে এ পাশে দুপাশে আমরা বি যদি ডট প্রোডাক্ট নিই তাহলে বি ডট এ, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, 0 ইকুয়াল টু বি ডট এ। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে বি ইজ পারপেন্ডিকুলার টু এ। তাহলে দেখো এখান থেকে বোঝা যাচ্ছে অতএব এ বি সি পরস্পর লম্ব। এবার দেখো পরের পোর্শন, এই পোর্শনটাকে প্রুফ করার জন্য আমরা কি করব, এই যে অংশটা রয়েছে এখানে কি এ ক্রস বি ইকুয়াল টু সি ভেক্টর রয়েছে, এখান থেকে আমরা কি লিখতে পারি, এ ক্রস বি মানে যদি দুপাশে মডিউলাস নিই তাহলে মডিউলাস অফ এ ক্রস বি ইকুয়াল টু মডিউলাস অফ সি। তাহলে এটা যদি নিই আমরা মড এ মড বি ইন্টু সাইন থিটা ইকুয়াল টু মড সি, কিন্তু এ আর বি তো পরস্পর পারপেন্ডিকুলার, অর্থাৎ থিটার ভ্যালু কত 1, অতএব দিস ইমপ্লাইজ আমরা লিখতে পারি এ বি এর মডিউলাস ইকুয়াল টু মড সি। তাহলে এখান থেকে আমরা বি ভেক্টর সমান সমান কি লিখতে পারি, ইকুয়াল টু সি মডিউলাস অফ সি বাই মডিউলাস অফ এ। ঠিক আছে, একই রকমভাবে আমরা যদি এইটা থেকে আনি মড বি ক্রস সি ইকুয়াল টু মড এ, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি মড বি ইন্টু মড সি ইকুয়াল টু মড এ। একই রকমভাবে আমরা এখান থেকে যদি মড বি এর ভ্যালু বের করি মড এ বাই মড সি, এটা আসবে। তাহলে এই দুটো যেহেতু মডিউলাস ভ্যালু সমান, অতএব আমরা লিখতে পারি মড এ বাই মড সি ইকুয়াল টু মড সি বাই মড এ। তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি মড এ তার স্কোয়ার ইকুয়াল টু মড সি তার স্কোয়ার,
তাহলে এখান থেকে আমরা লিখতে পারি মডুলাস অফ এ ইকুয়াল টু মডুলাস অফ সি। এখানে প্লাস মাইনাস চিহ্নটা কেন নেব না, কারণ যেহেতু মডুলাস ভ্যালু নিচ্ছি তাহলে এখানে আর প্লাস মাইনাস চিহ্ন নেওয়ার দরকার নেই। এবার যেহেতু মডুলাস অফ এ ইকুয়াল টু মডুলাস অফ সি হয়ে গেল, তাহলে যে কোনো এক জায়গায় এটা অথবা এই জায়গায় মান যদি বসিয়ে দিই, অতএব মডুলাস অফ বি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 অ্যান্সার। তাহলে এটা একটা প্রুফ হয়ে গেল, এটা একটা প্রুফ হয়ে গেল, আর এইটা একটা প্রুফ হয়ে গেল। ঠিক আছে, নেক্সট প্রবলেম দেখো। নেক্সট প্রবলেমটা এটা হলো প্লেন থেকে রয়েছে। বলছে এই দুটো বিন্দু সংযোজক সরলরেখা এই প্লেনকে যে বিন্দুতে ছেদ করে তার সঙ্গে এর দূরত্ব বের করতে হবে। তো এই দুটো বিন্দু দিয়ে যায় সেই সরলরেখার সমীকরণ কি, এদের ডিআরএস কী হবে? ডিআরএস হয়ে যাবে এই দুটোর বিয়োগফল, তাহলে 5 - 2 3, 3 - 4 - 1, তাহলে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস 4 হয়ে গেল, 4 - 2 = 2। এটা হলো ডিআরএস। অতএব এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কী হবে? x - 2/3 = y + 1/4 = z - 2/2। তাহলে ইকুয়াল টু আমরা ল্যামডা ধরি, তাহলে এটা যদি 1 নম্বর হয় তাহলে 1 নংয়ের ওপর অবস্থিত এর ওপর যে কোনো বিন্দু কত হতে পারে? এটা দেখো 3 ল্যামডা + 2, 4 ল্যামডা -1, 2 ল্যামডা + 2। এবার এই বিন্দুটা ল্যামডার কোনো একটা বিশেষ মানের জন্য এই সমতলের ওপর অবস্থিত হবে। তো তার জন্য অতএব ল্যামডা এর বিশেষ মানে এটাকে 2 নম্বর নাম দিয়ে দিই, 2 নংয়ে এর ওপর অবস্থিত। তাহলে কি হবে? এটাকে ওর ওপর বসিয়ে দিলে 3 ল্যামডা + 2 + 4 ল্যামডা -1 + 2 ল্যামডা + 2 = 12। এখান থেকে আসছে 9 + 4 + 2, তাহলে 3 + 4 + 2 হচ্ছে 9 ল্যামডা, আর 2 + 2 4 - 1 হচ্ছে 3 = 12। তাহলে এখান থেকে দেখো 9 ল্যামডা = 9, তাহলে ল্যামডা = হচ্ছে 1। অতএব ছেদবিন্দু স্থানাঙ্ক কি হয়ে গেল? অতএব ছেদবিন্দু হয়ে গেল, ল্যামডার ভ্যালু 1 বসিয়ে দেবো এখানে, তাহলে 3 2 5, 4 - 1 3, এবং 2 + 2 4। আর এবার -1 5, 0 থেকে এর দূরত্ব কত হয়ে যাবে? √5 - 1 তাহলে 6 স্কোয়ার, +3 - 5 তাহলে -2 স্কোয়ার, +4 - 10 মানে -6 স্কোয়ার, তাহলে হচ্ছে √36 + 4 + 36 হচ্ছে 76। এটাকে আমরা লিখতে পারি 2 × 2 × 19 = 2√19 একক। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট যে অঙ্কটা রয়েছে দেখো, জানা আছে একটি অক্ষর টাটানগর অথবা ক্যালকাটা শব্দ থেকে আসে, অর্থাৎ টাটানগর এবং ক্যালকাটা এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা থেকে আসে একটা শব্দ। খামের ওপর কেবলমাত্র TA অক্ষর দুটি দেখা যায়। একটা খামের ওপর শুধুমাত্র TA-টাই দেখা যাচ্ছে। এবার অক্ষর দুটি টাটানগর শব্দ থেকে আসার সম্ভাবনা নির্ণয় করতে হবে আমাদের। তার মানে কোনো একটা খামে সেটা টাটানগর অথবা ক্যালকাটা থেকে আসার কথা, এবার সেই খামের মধ্যে থেকে শুধু TA শব্দটুকু দেখা যাচ্ছে বা অক্ষর দুটো দেখা যাচ্ছে, তাহলে সেটা টাটানগর থেকে সেই খামটা এসছে, তার প্রবাবিলিটি আমাদের নির্ণয় করতে হবে। তো এটা আমরা বেস থিওরেম দিয়ে আমরা এখানটায় অ্যাপ্লাই করতে পারবো। আমরা প্রথমে ধরে নিই সব অক্ষর দুটি বা টাটানগর অথবা ক্যালকাটা। প্রথম হলো A1 হলো একটা ইভেন্ট, যেটা হলো টাটানগর থেকে আসার সম্ভাবনা, থেকে আসার ঘটনা। A2 হলো ক্যালকাটা থেকে আসার ঘটনা, এবং X ঘটনাটা হলো TA অক্ষর দুটি দেখতে পাওয়ার ঘটনা, অক্ষর দুটি নির্বাচিত হওয়ার ঘটনা। এখান থেকে আসার বদলে এখানে নির্বাচিত লিখি, নির্বাচিত ঘটনা। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি বের করতে হবে কি? আমাদের বের করতে হবে প্রবাবিলিটি অফ A1/X, অর্থাৎ
টি এ অক্ষর দুটি দেখা যাচ্ছে এবং সেটা টাটানগর থেকে এসছে। তাহলে বেস থিওরেম অনুযায়ী তার সূত্র কি? প্রবাবিলিটি অফ A1 ইন্টু প্রবাবিলিটি অফ এক্স স্ল্যাশ A1 বাই প্রবাবিলিটি অফ A1 ইন্টু প্রবাবিলিটি অফ এক্স স্ল্যাশ A1 প্লাস প্রবাবিলিটি অফ A2 প্রবাবিলিটি অফ এক্স স্ল্যাশ A2। তাহলে এই প্রবাবিলিটিগুলো সব আমাদের বের করতে হবে। তাহলে তার আগে এই টাটানগর এবং ক্যালকাটা এখান থেকে যদি দুটো দুটো করে অক্ষর আমরা নিই তাহলে কীরকম আসতে পারে। দেখো টাটানগর প্রথম হলো প্রবাবিলিটি অফ A1 ইকুয়াল টু প্রবাবিলিটি অফ A2 ইকুয়াল টু হাফ, কারণ টাটানগর এবং ক্যালকাটা দুটোই আমাদের নির্বাচিত হতে পারে কত করে? হাফ করে। তাহলে এইটা আমরা পেয়ে গেলাম। এবার এই এক্স টিএ ঘটনা নির্বাচিত হওয়ার যে সম্ভাবনাটা বেরোবে, অর্থাৎ দুটো দুটো করে অক্ষর তো আমাদের সিলেক্ট করতে হবে, সেই দুটো টাটানগর থেকে কীরকম আসতে পারে? টাটানগর থেকে পরপর দুটি অক্ষর নির্বাচিত হতে পারে কত রকমভাবে? টি এ, প্রথমে টি এ হতে পারে, তারপরে এটি হতে পারে, তারপরে আবার টি এ হতে পারে, তারপরে এ এন হতে পারে, তারপরে এন এ হতে পারে, এন জি হতে পারে, জি এ হতে পারে, এ আর হতে পারে। অর্থাৎ একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। এই যে টি এ যেহেতু পরপর দুটো, তারপরে এটি, টি এ, এ এন, এন এ, এ জি, জি এ, এ আর, অর্থাৎ মোট 8টা হতে পারে। একই রকমভাবে ক্যালকাটা সি এ এল সি ইউ টি টি এ, এই ক্যালকাটা থেকে কীরকম নির্বাচিত হতে পারে? সি এ, এ এল, এল সি, সি ইউ, ইউ টি, টি টি এবং টি এ, এই হতে পারে। তাহলে আমাদের প্রবাবিলিটি অফ এক্স স্ল্যাশ A1 অর্থাৎ টাটানগর থেকে টি এ এটা দেখতে পাওয়ার সম্ভাবনা কত? তো টাটানগরে মোট কটা দুটো দুটো করে অক্ষর নিলে 1 2 3 4 5 6 7 8টা হতে পারে। তার মধ্যে টাটা কত আছে? টি এ দুবার আছে, তাহলে হলো 2/8। একই রকমভাবে প্রবাবিলিটি অফ এক্স স্ল্যাশ A2 এটা কত হবে? এইখানটা দেখো একটাই আছে আর টোটাল আছে 1 2 3 4 5 6 7টা, তাহলে 1/7। এটাকে আমরা 1/4 করে নিই, তাহলে সুবিধা হবে। তাহলে এবার যে এই ফর্মুলাটা রয়েছে, অতএব প্রবাবিলিটি অফ A1 স্ল্যাশ এক্স ইকুয়াল টু কী হবে? প্রবাবিলিটি অফ A1 মানে হলো হাফ ইন্টু প্রবাবিলিটি অফ এক্স স্ল্যাশ A1 হলো 1/4 বাই এখানেও হাফ ইন্টু 1/4 প্লাস হাফ ইন্টু এটা হলো 1/7। তাহলে এখানে হাফ কমন নিয়ে কেটে দিই, হাফ ইন্টু 1/4, এখান থেকে হাফ কমন নিলে 1/4 প্লাস 1/7, হাফ হাফ কেটে গেল। তাহলে থাকছে এখানে 1/4 ইন্টু এখানে লসাগু করলে কত হবে? 4 7 28, ওপরে চলে যাচ্ছে 28, নিচে থাকছে কত? 7 আর 4 11, এখানে 7 হয়ে যাচ্ছে। তাহলে 7/11 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রবলেম দেখো। নেক্সট প্রবলেমটা রয়েছে কি? একটি বাক্সে 5টি সাদা বল, 4টি লাল বল ও একটি নীল বল আছে। তো আমরা বাক্সটা লিখে নিই। কী কী আছে বলেছে? বাক্সের মধ্যে 5টি সাদা বল, তাহলে 5টি সাদা বল, 4টি লাল বল, 4টি লাল বল এবং 3টি নীল বল আছে, 3টি নীল বল অর্থাৎ ব্লু। আরেকটি বাক্স আছে, সেই বাক্সের মধ্যে কী কী আছে? 8টি সাদা বল, 8 হোয়াইট বল, 3টি লাল বল, 3 রেড বল অ্যান্ড 4টি ব্লু বল। এবার বলছে যে প্রত্যেক বাক্স থেকে একটি করে বল তোলা হলো, বল দুটি একই রঙের হওয়ার সম্ভাবনা কত? দেখো আমাদের কিন্তু এখানে বলেছে প্রত্যেকটা বাক্স থেকে একটা করে বল তোলা হচ্ছে। তাহলে একটা বল, তাহলে এই বাক্সের মধ্যে টোটাল নাম্বার অফ বল কত আছে? এর মধ্যে আছে টোটাল 5 আর 4 9 আর 3 12টা, আর এখানে 8 3 11 আর 4 15টা। তাহলে প্রথম বাক্স থেকে সাদা বল আসার, আচ্ছা এখানে আমি W1 1 1 এগুলোকে 2 2 2 দিই, ঠিক আছে। আসার ঘটনা হলো W1 দিচ্ছি। দ্বিতীয় বাক্স থেকে প্রথম বাক্স থেকে লাল বল আসার ঘটনা দিচ্ছি আমি R1, আর প্রথম বাক্স থেকে নীল বল আসার ঘটনা
B1। একই রকম দ্বিতীয় বাক্স থেকে সাদা বল আসার ঘটনা W2, দ্বিতীয় বাক্স থেকে লাল বল আসার ঘটনা R2, আর দ্বিতীয় বাক্স থেকে নীল বল আসার ঘটনা আমরা দিচ্ছি হলো B2। আমাদের বের করতে হবে যে দুটো বল একই রঙের হওয়ার, তার মানে প্রথম বাক্স থেকেও সাদা বল, দ্বিতীয় বাক্স থেকেও সাদা বল। তাহলে প্রথম দুটি বাক্স থেকে দুটি বল সাদা হওয়ার সম্ভাবনা সমান সমান কত? প্রবাবিলিটি অফ W1 ইন্টু প্রবাবিলিটি অফ W2, তাই তো? একই রকমভাবে দুটি বলই সাদার বদলে লাল, এবার দুটি বলই লাল হওয়ার ঘটনা, দুটি বল লাল হওয়ার সম্ভাবনা কত হবে? প্রবাবিলিটি অফ R1 প্রবাবিলিটি অফ R2, যেহেতু একসঙ্গে হবে। আর দুটি নীল বল হওয়ার ঘটনা, নীল হওয়ার সম্ভাবনা প্রবাবিলিটি অফ B1 ইন্টু প্রবাবিলিটি অফ B2। তাহলে এর যে কোনো একটা হলেই হবে আমাদের। অতএব একই রং এর বল হওয়ার সম্ভাবনা সমান সমান হলে এগুলো সব যোগ করব। প্রবাবিলিটি অফ W1 ইন্টু প্রবাবিলিটি অফ W2 প্লাস প্রবাবিলিটি অফ R1 ইন্টু প্রবাবিলিটি অফ R2 প্লাস প্রবাবিলিটি অফ B1 প্রবাবিলিটি অফ B2। তাহলে এগুলো সবগুলো যদি আমরা বের করি, প্রবাবিলিটি অফ W1 কত? দেখো 5টার মধ্যে 12টার মধ্যে 5টা। প্রবাবিলিটি অফ W2 কত? 15টা, 8টা, তাই তো? প্রবাবিলিটি অফ R1 কত? সেই 12 থাকবে নিচে এবং উপরে থাকবে কত? 4। এখানে প্রবাবিলিটি অফ R2 হয়ে যাবে 3/15। প্রবাবিলিটি অফ B1 ইকুয়াল টু হলো 3/12। প্রবাবিলিটি অফ B2 ইকুয়াল টু হলো 4/15। তাহলে এখানে জাস্ট আমরা বসিয়ে দেবো। তাহলে বসিয়ে দিলে কত হবে? 5/12 ইন্টু 8/15 প্লাস 4/12 ইন্টু 3/15 প্লাস এখানে হচ্ছে 3/12 ইন্টু 4/15। তাহলে দেখো নিচে সব কটা 12 ইন্টু 15ই রয়েছে, আর ওপরে 5 × 8 = 40 যোগ 3 × 4 = 12 যোগ 12, অর্থাৎ হচ্ছে দেখো 24 আর 40 হলো 64/12 ইন্টু 15। একটু কাটাকাটি করি, 4 দিয়ে 3 × 4 = 12, 4 × 16 = 64, হচ্ছে উপরে 16 নিচে হচ্ছে 45। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। অর্থাৎ দুটি বাক্স থেকেই একই রঙের বল আসার সম্ভাবনা হলো 16/45। তো 4 দাগের সমস্ত অঙ্কগুলো আমাদের হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা 5 দাগের অঙ্কগুলো করব। তো খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।